আপনি একটু আগেই বলছিলেন আপনার 59 বছরের রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে যদি আমাদের একটু ভাবতে সাহায্য করেন, তৃণমূলের কি হবে? আমি রেজাল্ট আউটের পরে এমপিদের যে মিটিং ডাকা হয়েছিল আমার পূর্বতন দলে, সেখানে আমি ছিলাম। সেখানে দেখলাম ওই ওয়ান ওয়ে ট্রাফিক, অর্থাৎ আগেও যেমন প্রতিটি মিটিংয়ে দু একজন লোক বক্তৃতা দিতেন, কিছু নির্দেশিকা দেওয়া হতো, বাকিরা সুবোধ ছাত্রের মতো বা ছাত্রীর মতো সেটা শুনে বাড়ি চলে যেতে হতো। আলোচনা বলতে যা বোঝায় সেটা কখনোই হয়নি, কোনো মিটিংয়ে হয়নি। সেই পরিস্থিতিটা দেখলাম যে হেরে যাওয়ার পরও একটা পর্যবেক্ষণ হয়, পর্যালোচনা হয় যে এইরকম আমরা হারলাম কেন। একটা কারণ বলা হয়েছে যে নির্বাচন কমিশন এবং আধা সেনা মিলিয়ে আমাদের হারানো হয়েছে, এটা একটা ব্যাখ্যা এসেছে। এর বাইরে আর কোনো ব্যাখ্যা হলো না। অর্থাৎ আমরা কোনো পাপ করিনি, আমরা কোনো অপরাধ করিনি, আমাদের কোনো অপদার্থতা নেই, আমাদের কোনো অক্ষমতা নেই। তার বার্তাটার মানেটাই হচ্ছে শুধুমাত্র নির্বাচন কমিশন এবং আধা সেনার জন্য আমরা হেরে গেছি। এটা জনগণের রায়কে অসম্মান করা। আর গণতন্ত্রে যদি জনগণের রায়কে অসম্মান করি তাহলে সেই দল তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। ইন্দিরা গান্ধীর মতো মানুষ, যাকে তখনকার বিরোধীরা ডিকটেটর বলতেন, তিনি পরাজয়ের পরে রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিলেন এবং 2 লাইনের একটা স্টেটমেন্ট দিয়েছেন প্রেসকে যে জনতার রায় আমি মাথা পেতে নিলাম এবং নতুন যারা ক্ষমতায় আসলেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। কনস্টিটিউশনে কোথাও প্রভিশন নেই, এ কথা বলা নেই যে রাজ্য ক্ষমতা থেকে চলে গেলে বা নির্বাচনে হেরে গেলে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে গিয়ে পদত্যাগ করতে হবে, কনস্টিটিউশনে কোথাও বলা নেই। কিন্তু এটা গণতান্ত্রিক শিষ্টাচার, গণতান্ত্রিক সৌজন্য, যেটা ইন্দিরা গান্ধী দেখাতে পেরেছিলেন, তথাকথিত ডিকটেটর। সেখানে আমরা এই শিষ্টাচারটা পর্যন্ত দেখাইনি। আমি ওই আরজি কর আন্দোলনের সময় থেকে বুঝেছিলাম যে এই দলের কোনো ভবিষ্যৎ নেই, কারণ মানুষ, সেটাই ছিল লাস্ট ওয়ার্নিং অফ দ্য পিপল। দেওয়াল লিখন আমরা পড়তে পারিনি, আমাদের যারা নেতৃত্ব তারা পড়তে পারেনি, বরঞ্চ ওই অপরাধটাকে কীভাবে ধামাচাপা দেওয়া যায় তার জন্য সমস্ত প্রমাণ লোপাট করা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়, যার জন্য আজও ওই ব্যাপারটা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল, সমস্যার সমাধানটা হয়নি এখনও পর্যন্ত। তো সুতরাং তখনই আমি ভেবেছিলাম যে দল ছেড়ে দেবো, রাজ্যসভা ছেড়ে দেবো। কিন্তু আমি একটা জিনিস তখন আমি সদ্য তার কয়েক মাস আগে আমার স্ত্রীকে হারিয়েছি, আমার একমাত্র মেয়ে আর নাতনি রয়েছে আমার কাছে। আমার যদি কিছু ঘটে, কারণ আমাকে সুপারি কিলার দিয়ে মারিয়ে দিতে পারে। কারণ অনেক জায়গায় এরকম হয়েছে যে আমাদের দলের লোক সুপারি কিলার দিয়ে আরেকজনকে দলের লোককে মেরে দিয়েছে। আপনাকে সুপারি কিলার দিয়ে হ্যাঁ, মালদা ইংরেজবাজার পুরসভার ভাইস প্রেসিডেন্ট, আমি আপনাকে নাম দিয়ে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। মালদার ইংরেজবাজার পুরসভার ভাইস প্রেসিডেন্ট দুলাল সরকার, তাকে যারা খুন করালো সুপারি কিলার দিয়ে, তারা সবাই এখন জেলে আছে, তারা সবাই তৃণমূলের। তো আমাকেও করতে পারে আমার কণ্ঠরোধ করবার জন্য। আমার কণ্ঠরোধ করবার জন্য পুলিশ আমাকে 2 বার সামন করেছিল একই দিনে। আমি যাইনি, আমি অসুস্থ তখন, শয্যাশায়ী, প্রেসক্রিপশন পাঠিয়েছি। আমি সময় চাইলাম শুধু, আমি যাব না বলিনি, কারণ আমি তো চোর বাটপার নই। আমি পুলিশকে ভয় পাই না যে আমি যাব না। আমি একটা টুইট করেছি, তার জন্য আমাকে ডেকে পাঠানো হচ্ছে একই দিনে 2 বার। মেডিকেল প্রেসক্রিপশন দিয়ে আমি সময় চাইছি যে আমাকে কয়েকদিন সময় দাও, একটু সুস্থ হলেই আমি যাব। তারপরেও আমাকে সামন পাঠাচ্ছে পুলিশ। আমি তো বুঝলাম যে মতলব খারাপ, তখন আমি হাইকোর্টে গেলাম। তারপরে ওরা আমার সঙ্গে কম্প্রোমাইজ করলো, যাকে সেটা পুরনো কথা। কিন্তু আমি সেদিন বুঝতে পেরেছিলাম মানুষের চোখে কী ভাষা। আমিও ধর্নায় বসেছিলাম, কলকাতাতেও বসেছি, দিল্লিতেও আমি 10 জন লোককে নিয়ে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, আজকে আমি বলছিলাম, আমি তখনও বলেছিলাম, একা ভারতবর্ষে 800 জন সাংসদ আছে লোকসভা রাজ্যসভা মিলিয়ে, আমি প্রথম এটা করেছিলাম, তারপরে জহর সরকার বা অন্যান্যরা করেছে। তো সুতরাং আমি তখনই আমি সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেলতাম, কিন্তু আমার মেয়ে এবং নাতনির কথা ভেবে আমি ওই রিস্কটা, তখন ঝুঁকিটা নিইনি। তারপর আমি জানতাম যে এই দল থাকবে না, ঠিক আছে, আর কিছুদিন বাদে তো ইলেকশন হবে, এটা লক স্টক অ্যান্ড ব্যারেল, দিস পিপল উইল গো। তাই হলো।